আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানার আলাপনে অনুষ্ঠানে। আমার আজকের অতিথি বিচারপতি সোমা সাইদ। তিনি একজন বাংলাদেশি আমেরিকান নারী। বাংলাদেশে জন্মেছিলেন, কিন্তু 12 বছর বয়সে পরিবারসহ যুক্তরাষ্ট্রে আসেন। নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুল থেকে পড়াশোনা শেষে স্নাতক সম্পন্ন করেন সিটি কলেজ অফ নিউ ইয়র্ক থেকে এবং আইন ডিগ্রি অর্জন করেন অ্যালবানি ল স্কুল অফ ইউনিয়ন ইউনিভার্সিটি থেকে। তিনি আইন পেশায় বহু বছর সক্রিয় ছিলেন, কাজ করেছেন প্রাইভেট অ্যাটর্নি ও স্পেশাল প্রসিকিউটর হিসেবে, ছিলেন কুইন্স কাউন্টি ওমেন্স বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। 2021 সালে তিনি নির্বাচিত হন নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্ট কুইন্স কাউন্টির বিচারক হিসাবে এবং 2022 সালের জানুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট 11th জুডিশিয়াল ডিস্ট্রিক্টের বিচারক হিসেবে নির্বাচন করছেন। নির্বাচনটি আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে পরিচয় করে দিচ্ছি জাজ সোমা সাইদের সাথে। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি স্টুডিওতে। অনেক ধন্যবাদ, ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একেবারে শুরুতে যে প্রশ্নটি করতে চাই যে এত প্রফেশন থাকতে আপনি আইন পেশায় কেন এলেন? ছোটবেলায় আমার আব্বা তো আইন পেশাতে ছিল, সে জাজ ছিল বাংলাদেশে। আচ্ছা। এবং ছোটবেলায় মানে ডাক্তার হতে হবে নয় অন্য কিছু, যেটা বাংলাদেশে হয় আর কি। জি, বাট আমি রক্তকে অনেক ভয় পেতাম। রক্ত দেখলেই আমি ক্লান্ত হয়ে যেতাম। বাট মোর ইম্পর্টেন্টলি আমার লটা খুব ভালো লাগতো, কারণ আপনি ল দিয়ে দেখেন আপনি সব কিছু হয় দুনিয়াতে। ডেমোক্রেসির কথা বলেন, জাস্টিস, ফেয়ারনেস, আইন করে মানুষের লাইফ ভালো করা যায়। আবার অনেক আইনটা রংভাবে ইউজ করে মানুষের লাইফ নষ্টও করে। তো আমি সবসময় মনে করেছি যে আমি যদি আইন পড়ি আমি মানুষের জীবন ভালো করতে পারবো এবং এটা একটা সুন্দর হিউম্যানিটির জন্য একটা ভালো সার্ভিস হবে। আচ্ছা আচ্ছা, আপনি তো একদম একেবারে ছোটোবেলায় চলে এসছেন, মানে একদম 12 বছর বয়সে আপনি যদি আসছেন, মানে একেবারেই আপনার ছোটোবেলাটা কোন শহরে বেড়ে ওঠাটা আপনার কোন শহরে? আমার আব্বা সবসময় ট্রাভেল করতো কাজের জন্য। সো আমাদের হোম ডিস্ট্রিক্ট হলো টাঙ্গাইল। সো আমার আম্মা ছিল হলো এডুকেটর, শি ওয়াজ ফাউন্ডার অফ গার্লস হাই স্কুলস। সো আমরা সব টাঙ্গাইলেই থেকেছি আমেরিকা থেকে আসার পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একজন অভিবাসী নারী, মানে এদেশে আমি বলবো সেকেন্ড জেনারেশন, এবং একজন নারী বিচারক হিসেবে কি চ্যালেঞ্জ ফিল করেন না? আই মিন জাজ হিসেবে যখন জাজের চেয়ারটাতে বসেন। আসলে বলতে গেলে কি, আমরা তো এসেছি অনেক ছোটবেলায়, অনেক চ্যালেঞ্জ ফেস করেছি, ধরেন ল্যাঙ্গুয়েজ, কালচার, অ্যাসিমিলেশন। আর আমরা যখন এসেছি তখন তো এরকম ভাইব্রেন্ট কালচার ছিল না। খাবারের কথা বলেন, কাপড় চোপড়, ভাষা, কিছুই ছিল না। থ্যাঙ্কফুলি ক্লোজ ফ্যামিলি ছিল, বাবা মা ছিল, ভাই বোন ছিল। আর কলেজে গিয়েছি, তারপর 9/11-এর মধ্যে বড় হয়েছি, ল স্কুলে গিয়েছি। সো অনেক চ্যালেঞ্জ এই ডিউরিং গ্রোয়িং আপ ফেস করেছি, ওভারকাম করেছি। তো চ্যালেঞ্জ আছে, অবশ্যই আছে। কিন্তু যখন আমি চিন্তা করি ওই চ্যালেঞ্জগুলা এত বড় মনে হয় না অনেস্টলি, বিকজ আই ফেস বিগার চ্যালেঞ্জেস। এবং এখন যে পর্যায়ে আসছি মানুষের দোয়া এবং ভোটে, সো আমি সবসময় চিন্তা করি যে এটা আমি কীভাবে ভালোভাবে কাজটা করতে পারি, আমি লটা কীভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মানুষকে কীভাবে সার্ভ করতে পারি কোর্টে। সো আই এম অলওয়েজ এক্সাইটেড বাই দ্যাট। অ্যান্ড কাজের মধ্যে তো চ্যালেঞ্জ থাকে, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ে। আচ্ছা, মানে যখন আপনি কোনো ডিসিশন দেন, যখন কোনো রায় দেন, মানে তখন কি আপনার কোনো পার্সোনাল কোনো অনুভূতি আপনার উপরে কি এবারে প্রভাব ফেলে? আই মিন, আপনি কি পার্সোনালি কিছু ফিল করেন? আমি সবসময় যখন রায় দেওয়ার আগে অবশ্যই আমি কেসটা ট্রায়াল যখন করি, বেঞ্চ ট্রায়াল বা জুরি ট্রায়ালে যখন আমি বসি, কেসগুলো শুনি, এবং কোনো যদি মোশনে ডিসিশন নিতে হয়, ওরাল আর্গুমেন্ট, আমি সবসময় চেষ্টা করি যে ওদের কাছ থেকে ওরা কী বলতে চাচ্ছে এবং কী চাচ্ছে। আর আমাকে যেখানে ফ্যাক্টস যেখানে আমাকে নিয়ে যাবে উইথ দ্য ল, আমার সেখানে যেতে হবে, রিগার্ডলেস অফ মাই পার্সোনাল ফিলিংস, ইট ইজ নট রেলেভেন্ট। দ্যাটস ট্রু।
মানে আপনার মতে সমাজে যে মানে বিচারকরা যে ভূমিকাটি রাখছে সেটা কি আদালতের মানে একদম ভেতরেই থাকে নাকি বাইরেও এটার কোনো প্রভাব ফেলে? আদালতের ভিতরেই কি এটা মিটে যায়? মানে আমি যদি আপনাকে পার্সোনালি জাস্ট জিজ্ঞাসা করি আর কি, মানে কি বলতে চাচ্ছেন? জাস্ট কোনো রায় যখন আপনি দেন তখন এটা তো আদালতের মধ্যে শেষ হয়ে যায়, এটা তো বাইরে আপনাকে আর মানে ওই ধরনের কোনো না, এটা মানে প্রসেস আছে। মানে আপনার অনেকে আমার ডিসিশনের সাথে এগ্রি করতে পারে, অনেকে যদি না করে দে হ্যাভ দ্য রাইট টু অ্যাপিল, মানে হায়ার কোর্টে যাওয়ার। সো লিগ্যাল প্রসেস আছে যে দে হ্যাভ টু গো থ্রু দ্য লিগ্যাল প্রসেস, তারা যদি আমার ডিসিশন পছন্দ হয় না। একজন বাংলাদেশি আমেরিকান হিসাবে আমাদের কমিউনিটির জন্য আপনি তো অসংখ্য কাজ করেছেন। আমরা যেটা জানি যে কোভিড-19 সময় আপনি এই কমিউনিটির জন্য যে কাজটি করেছেন, আজকে কিন্তু আপনি যে বিচারকের আসনে আপনি আছেন, আপনাকে যে ভোট দিয়ে মানুষ নির্বাচিত করেছে, এই কাজগুলো কিন্তু একটি বিশেষ ভূমিকা রেখেছে। মানে এই অভিজ্ঞতাটা একটু যদি শেয়ার করেন আমাদের সাথে। আমি সবসময় মনে করি যে আমরা সৃষ্টি হয়েছি মানুষদের সেবা যত্ন করার জন্য, আমরা যেভাবে করতে পারি। এবং আর আমি যখন মানুষদের সার্ভ করতে পেরেছি, আমার বাবা মা দে ওয়ার বিগ অন দিস পাবলিক সার্ভিস দুজনেই। সো তাদের যে তারা যে কাজ করে এসেছে বাংলাদেশেও এখানেও, সেগুলা আমার মধ্যে আছে। তো আমি সবসময় মনে করতে এটা খুবই ইম্পর্টেন্ট যে লর পাশে যে কমিউনিটি সার্ভিস, তারপরে বলেন প্রো বোনো লিগ্যাল সার্ভিস, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর আই ডু ইট উইথ সিনসিয়ারিটি, মানে যে এগুলো অবশ্যই আই বিলিভ সাহায্য করেছে, কারণ মানুষ আমাকে চিনেছে, আমি তাদের সাথে কথা বলেছি। বা যখন এই কাজগুলো করেছি বিকজ দরকার ছিল, এবং আমি মনে করছি এটা আমার দায়িত্ব। আর আমি যদি পারি এবং আমার মিনস আছে, সবার তো নাই, সবাই করতে চাইলেও পারে না, অনেকে আবার অনেকে জানে না কিভাবে করতে হয়। এটা আমার দায়িত্ব যে আমরা যেভাবে যখন পারি, আমাদের যদি মিনস থাকে, আমরা এগিয়ে আসা দরকার। আপনি তো সুপ্রিম কোর্টের জাজ হিসেবে আবারও আপনি নির্বাচন করছেন, আপনার এবার নির্বাচনের প্রতিশ্রুতিগুলো কি? মানে লাইক আপনাকে কেন ভোট দিবে, আপনাকে কেন আবার নির্বাচিত করবে, বা আপনাকে সুপ্রিম কোর্টের জাজ হিসেবে দেখবে, যদি একটু বলেন। আমি গত 4 বছর ধরে নিউ ইয়র্ক সিটিতে অ্যাজ এ জাজ কাজ করছি। প্রথম 2 বছর আমি ম্যানহাটন ক্রিমিনাল কোর্টে ছিলাম। ইটস দ্য মোস্ট বিজিয়েস্ট dynamic court ever. In the last 1 year and 8 months, 9 months ধরে আমি কুইন সিভিলে আছি। সো আমি হ্যান্ডেল করেছি কমপ্লিকেটেড ক্রিমিনাল কেসেস, এখানেও আমি অনেক ধরনের সিভিল কেসেস হ্যান্ডেল করেছি। আমার কয়েকটা ডিসিশন নিউ ইয়র্ক ল জার্নালে পাবলিশ হয়েছে, এবং আমার অভিজ্ঞতা হয়েছে, এবং প্র্যাকটিসের অভিজ্ঞতাও যখন লয়ার ছিলাম। আর এই সব কিছু মিলে আই এম কোয়ালিফাইড টু বি ইন হায়ার কোর্ট, এবং আর আমাদের কমিউনিটি রিপ্রেজেন্টেশন দরকার, বাংলাদেশি আমেরিকান কমিউনিটি, এবং আমাদের নেক্সট জেনারেশনের জন্য উই নিড পাইপলাইন। সো অনেক কারণেই কমিউনিটি রিপ্রেজেন্টেশন, মাই কোয়ালিফিকেশন কারণেই আশা করি তারা আমাকে ভোট দিবে। এই যে মানে আমরা যখন অন্য কমিউনিটির কোনো রিপ্রেজেন্টেটিভকে আমরা ডাকি, মানে আমাদের কোনো অনুষ্ঠানে যখন ডাকি, মানে তখন অন্য কমিউনিটির একজন লোককে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করছি, মানে বিভিন্ন অনুষ্ঠানে। এখন যখন মানে আপনাকে যখন আমরা দেখি আর কি, সোমা সাইদকে যখন আমরা দেখি যিনি এখন মেইন স্ট্রিমে কাজ করছেন এবং আমাদের বাংলাদেশের নামটা উচ্চারিত হচ্ছে, আমাদের কিন্তু গর্ব মানে বুক ভরে যায় আর কি। মানে পাইপলাইনের কথাটা আপনি যেটা বললেন যে সেকেন্ড জেনারেশনের উদ্দেশ্যে আপনার আসলে কি বলার থাকবে, যে মূল ধারায় কাজ করবার ক্ষেত্রে আপনি যেভাবে এগিয়ে আসছেন, ওরা আরও কিভাবে এগিয়ে আসতে পারে? সো আমার সবসময় একটা সফট স্পট আছে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের জন্য। আমার বাবা মা মারা গেছে সামটাইমস এগো, তারা আমার আব্বা ছিল মুক্তিযোদ্ধা, সো তারা বোধ বাংলাদেশে কবর দিতে বলেছিল, ওখানে তাদের কবর দিয়েছি। সো আমার সবসময় কানেকশন থাকবে বাংলাদেশের সঙ্গে থাকে, এবং কিন্তু আমরা এখানে বসবাস করি এবং এখানে আমরা সব সময় কাটাচ্ছি। তো আমাদের এখানে সব কিছু করতে হবে যেখানে আমাদের
জন্য অবস্থাটা ভালো হয় এবং আমাদের চিলড্রেনের জন্য নেক্সট জেনারেশনের জন্য ভালো হয়, ওদের জন্য ইজি হয়। যে চ্যালেঞ্জ আই ওয়েন্ট থ্রু, ইভেন মাই হাজব্যান্ড এবং আদার্স, আমার ভাই বোন, I don't wish those challenges to be faced by our children, my nieces, nephews, our family members যারা new. তো আমি সবসময় এটাই চিন্তা করি যে if I can make it easier for someone else, I would like to do that. এবং ধরেন আমরা অনেকেই আছি অনেক ফিল্ডে, আমি আশা করছি এবং করব যে যারা বিভিন্ন ফিল্ডে বিভিন্ন ভালো ভালো পজিশনে আছে তারা এগিয়ে আসে আমাদের কমিউনিটির নেক্সট জেনারেশনের জন্য। আর আমি যা করছি, আমি যেটা পারি, যে আপনার ধরেন আমি তো আই ওয়ার্ক ফর দ্য নিউ ইয়র্ক স্টেট ইউনিফাইড কোর্ট সিস্টেম, ওখানে বিকজ আমার ল চেম্বার্স আছে, আই হ্যাভ অপরচুনিটি অনেকে ইন্টার্নশিপ দেওয়ার জন্য, যে অনেকে দিয়েছি গত 4 বছরে, অনেক ইন্টার্নস কেম অ্যান্ড ওয়েন, অনেক বাংলাদেশি, আমেরিকান, অনেক অন্য দেশি, সব দেশি, স্পেশালি মাইনরিটিস যারা, আমি যখন ল স্কুলে গিয়েছি বা ল স্কুলের আগে যে অপরচুনিটিগুলো আমার কাছে আসেনি এবং পাইনি, সেক্ষেত্রটা আপনারা তৈরি করেছেন এখন। ট্রু, রাইট। এবং আমি চাই যে এরা জানুক, আসুক, but I have a rigorous process though. I still need qualified individuals যারা law school, কলেজে যায়। I want to see their resume, I want to see their legal writing, and I interview them personally because I want to see their level of enthusiasm. Right. কারণ ওরা আমার চেম্বারে আসবে, কাজ করবে, I want to make sure they're the right ones. So ভাবে আমরা আমাদের কমিউনিটির জন্য অনেক কিছু করতে পারি, and hopefully যে পারসন আমার চেম্বারে আসছে সে one day lawyer হবে, he or she will give more opportunities to the next generations. বাংলাদেশি আমেরিকানরা কি ল নিয়ে পড়ছে? আপনার কি ধারণা? লাইক অনেক আছে। যখন ল স্কুলে গিয়েছি হার্ডলি ফিউ, আমি যখন ল পড়ে বের হয়েছি ভেরি ফিউ, আর বাট 9/11-এর পরে ইন দ্য লাস্ট 5-10 ইয়ার্স অনেক, তারা আপনি ধরেন প্রাইভেট ল ফার্মে আছে, ওয়ার্কিং ফর New York City government, New York State, they're working for non-profit, they're working in the criminal law. So এই ফিল্ডে অনেক যাচ্ছে এবং গিয়েছে। আচ্ছা, আমাদের কমিউনিটির খুব অল্প সংখ্যক, আপনারা খুব অল্প সংখ্যক আমি বলবো যে এখন মেইন স্ট্রিমে কাজ করছে আর কি। আরও বিপুল পরিমাণ বাংলাদেশি কেন মেইন স্ট্রিমে কাজ করতে পারছে না বা ভোটে জিতে আসতে পারছে না, আপনার কি মনে হয়? আমি আসলে এটা honestly I don't have an answer for that. আপনি যদি এই ফাইটটা করে এই জায়গাটাতে এসেছেন, আপনার কি মনে হয় যে লাইক, কারণ আমাদের কমিউনিটিতে এখন বিশাল একটি কমিউনিটি, আমাদের এই কমিটির রিপ্রেজেন্টেটিভ তো আরও বেশি থাকা দরকার, মূলধারায় আমি যেটা বলবো মেইন স্ট্রিমে কাজ করার ক্ষেত্রে, এবং সংখ্যাটা কম কেন? Maybe the right opportunity, অনেক সময় আমাদের একসাথে কাজ করতে হয়। আর আসলে আমি নিজে থেকে বলতে পারবো, আমি যখন কমিউনিটিতে ইনভলভ, আমি বাংলাদেশি কমিউনিটিতে ইনভলভ ছিলাম না। আপনি বোধহয় জানতে পারেন, আমি আর আব্বার যখন উইকলি বাংলাদেশ ছিল, কাজ করতো, আমি ইংলিশে লিখে ওইটা পাবলিশ করতো এবং আমার রাইটিং, ইভেন বিফোর আই ওয়েন্ট টু ল স্কুল, ইংরেজি পেজ ছিল আর কি পত্রিকায়, আমি তো রেগুলার কন্ট্রিবিউটর ছিলাম, এবং বিভিন্ন সাবজেক্টের উপরে। সো আমি কখনো চিন্তা করিনি যে ওই সময়ে যে আমি জাজ হব। আই জাস্ট ডিড ইট বিকজ আই এম প্যাশনেট অ্যাবাউট ইট। সো আমার মনে হয় আমরা যখন কিছু ব্যাপারে প্যাশনেট, আমাদের ওই প্যাশনটা কাজ করানো দরকার, এবং আল্লাহ জানে ওইটা থেকে কত দূরে যেতে পারবো। বাট ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট সামথিং, আমি যতটুকু মনে করি ইউ হ্যাভ টু ডু ইট সিনসিয়ারলি। লয়ার যদি না হতেন, সাপোজ জাস্ট ধরে নিলাম যে ঠিক আছে আপনি লয়ার হলেন না, অন্য কোন পেশা আপনি বেছে নিতেন, যদি লয়ার না হতেন আর কি, আপনার প্যাশনের কথা বললেন আপনি, আমি জাস্ট একটু কিউরিয়াস হয়ে জিজ্ঞাসা করছি আর কি।
আমি রাইটিং অনেক পছন্দ করি, রাইটিং, দেন ইন্টেরিয়র ডিজাইনিং, আই লাভ নেচার, আই লাভ ট্রাভেলিং, সো অনেক কিছুই করার আছে, এই করা যেত, আই লাইক ইন্টেরিয়র ডিজাইন, সো অনেক কিছুরই অপশন আছে। এটা আমি জাস্ট একটু কিউরিয়াস প্রশ্ন করলাম আর কি। আচ্ছা, আপনি মানে একজন নারী মানে জাজ হিসেবে কি মনে করেন যে মানে এই সেক্টরে মানে নারীদের সংখ্যাটা খুব অল্প, নাকি ইউ আর হ্যাপি? আই মিন কি পরিমাণ রেশিওর দিক থেকে যদি জিজ্ঞাসা করি? ল স্কুলে আপনার there more female law students. Oh, okay. Yes, they're about 55 to 45. Oh, really? Oh, yes, okay. yes. Okay. এবং statistically দেখা গিয়েছে মেয়েরা খুব পড়াশোনাটা সিরিয়াসলি নেয়, মোর মনোযোগ দেয় প্রত্যেকটা সেক্টরে, কারণ আমাদের মা এবং দাদি নানি ওই রকম অপরচুনিটি পায়নি কখনো, কোথাও না, in the entire whole world, বুঝছেন, until recently, 50 years ago, 30 years ago. এবং কিছু জায়গায় এখনো মেয়েরা পড়াশোনা করতে পারছে না, এবং সাকসেসফুল লয়ার, ডাক্তার তারা প্র্যাকটিস করতে পারছে না because of where they live, because of the law against them. So I'm happy, and আমি সবসময় প্রমোট করি মেয়ে বা ছেলেদেরও যে you should go for it, you should try it. কারণ আমরা কাউকে ভুলে যাওয়া উচিত না, কারণ ছেলেরা ভালো না করে তো মেয়েরা ভালো পার্টনার পাবে না, so you have to focus on both and help both. আচ্ছা, আপনি যখন জাজ হলেন একদম প্রথম দিন যেদিন আপনি গেলেন কোর্টে অ্যাজ এ জাজ হিসাবে আর কি, আপনার অনুভূতিটা কেমন ছিল? আসলে বলতে গেলে I was like wow, really happened, এবং তারপরে ওইটা চিন্তা করার আগে I have to do my job right, কারণ আমি প্রথমেই অ্যাসাইন ছিলাম ক্রিমিনাল কোর্টে, and ওখানে আপনার একজনের জীবনযাপন ফ্রিডম নিয়ে লড়াই, so I have to make sure I do my job right, I make the right decision based on the law and the facts. ইমোশনাল হওয়া যাবে না মানে? No, absolutely not. No, not at all. Right. মানে প্রথম রায়টা কি ছিল? আমি পার্সোনালি বলছি। প্রথম রায় আমি অ্যারেইনমেন্টে ছিলাম, যখন একটা মানুষ অ্যারেস্ট হয়, অ্যারেস্টের পরে তাদের পুলিশ ডিপার্টমেন্ট প্রসেস করে, while they are getting fingerprinted, this and that, prosecution, they write up the charges. But then after that they go see they see their attorney, যদি প্রাইভেট অ্যাটর্নি হয় অনেক সময় পুলিশ স্টেশন থেকে তারা লয়ারের সাথে কথা বলতে পারে, অনেক সময় দেখা যায় তারা কোর্টে এসে কথা বলতেছে ফার্স্ট টাইম, and then prosecution decides, if depends on the crime, usually ধরেন মার্ডার কেসে আপনি they want it's all remand, মানে যত টাকাই আপনি দিতে চাচ্ছেন to get out, they will not allow it, so it depends on the crime. So মানে কি আজকে টাকা দিয়ে বের হয়ে যেতে পারবে, না সুপারভাইজিং রিলিজে যাবে, না রিমান্ডে যাবে, ওইসব, so it's a huge ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তখন মানে খুবই it's very quickly, you have to read, you have to read the facts, you have to listen to the arguments, right, তারপরে you make the decision. Right. আমরা কি ইন ফিউচারে আপনাকে কোন এক সময় অ্যাটর্নি জেনারেল হিসেবে দেখতে পারবো? You never know. Right, you never know. You never know. ড্রিম তো ডেফিনেটলি ড্রিম থাকতে পারে আর কি, এবং সেই ধরনের ড্রিম নিশ্চয়ই আপনার আছে আর কি। এখন just be a good Supreme Court justice, but ভবিষ্যতে দেখা যাবে কোন, but আপনি তো আবারও ইলেকশন করছেন, আপনি মানে সুপ্রিম কোর্টের জাজ হিসেবে, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে মানে আপনার নির্বাচনী
মানে প্রচারণার জাস্ট জায়গাটা থেকে যদি যদি কিছু বলার থাকে অডিয়েন্সকে। আসসালামু আলাইকুম, আদাব, নমস্তে। আমি জাজ সোমা সায়েদ। আমাকে অনেকেই চিনেন, আমাকে অনেকে আপনারা 2021-এ জয় করেছেন, ফার্স্ট বাংলাদেশি আমেরিকান সিভিল কোর্ট জাজ ইন নিউ ইয়র্ক স্টেট অ্যান্ড আমেরিকা। তো এবার আপনাদের সুখবর যে আমি কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টি থেকে নমিনেশন পেয়েছি। নমিনেশনের কারণে আমি এই জেনারেল ইলেকশনে আমার নাম আছে। ইলেকশনটা নভেম্বরের 4 তারিখে 2025। আর্লি ভোটিং আছে অক্টোবর 22, 2025 থ্রু নভেম্বর 2, 2025। অবশ্যই আমাকে ভোট দিবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই ইলেকশনটা 3-4 পেজ হবে, সো প্লিজ ব্যালটটা উল্টাবেন, মেক শিওর আমাকে ভোট দেবেন আর সবাইকে বলবেন। আর এটা হলো কুইন্স কাউন্টি ওয়াইড, সো জ্যাকসন হাইটস থ্রু লং আইল্যান্ড সিটি, ফার রকওয়ে, হোয়াইটস্টোন, বেসাইড, বেলরোজ, ফ্লোরাল পার্ক, জামাইকা, সাউথ জামাইকা, সবাই আমাকে ভোট দিতে পারবে। আর যারা ভোটটা দিতে পারবে না, ফিজিক্যালি আপনারা অ্যাবসেন্টি ব্যালট রিকোয়েস্ট করতে পারেন, বোর্ড অফ ইলেকশন থেকে ভোট দিয়ে দিতে পারবেন। তো আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আপনাকে অনেক 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 ধন্যবাদ আজকে স্টুডিওতে এসে আপনার একদম পার্সোনাল জায়গা থেকে কিছু প্রশ্ন করলাম এবং সেই অভিজ্ঞতাগুলো আপনি আমাকে শেয়ার করলেন। আপনার সম্পর্কে আরেকটু ডিটেল দর্শকদের জানাবার সুযোগ হলো আজকে আর কি, সেই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ সময় করে আসবার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা দেখুন দেখলেন ঠিকানার আলাপনে। ঠিকানার আলাপনে আমার আজকের অতিথি ছিলেন জাজ সোমা সাইদ। সোমা সাইদ শুধু আদালতের ভেতরেই ন্যায় বিচারে সীমাবদ্ধ নন, কমিউনিটির মানুষের পাশে থেকেছেন সবসময়। আমরা দেখেছি কোভিড-19 মহামারীর সময়ে মাস্ক বিতরণ, খাদ্য বিতরণের একটা অসাধারণ ভূমিকা তিনি রেখেছিলেন। শিক্ষার্থীদের জন্য মেন্টরশিপ, ইন্টার্নশিপ প্রোগ্রাম তিনি পরিচালনা করে থাকেন এবং বিভিন্ন সময় বিভিন্ন আইন এবং ন্যায় বিচার সংস্থায় তিনি সক্রিয় নেতৃত্ব দিয়েছেন এবং এটাই তার কাজের একটি অংশ। জাজ সোমা শুধু নিউ ইয়র্ক নয়, পুরো বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য আমাদের গর্বের প্রতীক হয়ে আছেন। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে। ভালো থাকবেন সবাই।